আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, তো সবাই কি কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। সো হোপফুলি সবকিছু দেখতে পাচ্ছ এবং সাউন্ডটাও ঠিকঠাক আছে। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তোমরা কি আমার কথা কি দেখতে শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। আমরা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৃজনশীল লেখার কৌশল, অর্থাৎ কিভাবে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর করবা, আমরা সেটা নিয়েও আলোচনা করব। এবং আমরা আলোচনা করব কিভাবে আমরা রচনা, আমরা জানি যে এইচএসসিতে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে যে রচনা আছে, এই রচনাতে আমাদের 20 নাম্বার। ওকে, তো রচনাতে যে 20 নাম্বার আছে, এই 20 নাম্বারটা আমরা চেষ্টা করব যে মোটামুটি কি করার জন্য, ক্লিয়ার করে নেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। তো হোপফুলি সবকিছু দেখতে পাচ্ছ। এটা একটু ঠিক করো, এটা ইয়ে হয়ে আছে। ইয়ে করো। এখানে এই যে এই ইয়েটা, এটা একটা ক্লিপ দিয়ে আটকে দিতে হবে, এটার একটা রিফ্লেক্ট হয় আলোর। ওকে, তো তাহলে আমরা কি আলোচনা কি শুরু করে দিব? সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? তো আমাদের বাংলা প্রথম পত্রে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে সৃজনশীল, এটার উপর তোমরা অনেক আগ থেকেই ক্লাস চেয়েছো যে ভাই সৃজনশীল আমরা কিভাবে আনসার করবো। ইনশাল্লাহ আজকে এমন কিছু হ্যাকস তোমাদের সাথে আমি শেয়ার করব, যে এই হ্যাকস গুলো তুমি ফলো করলে একদম কনফার্ম তুমি সৃজনশীল 10-এ তুমি 8, মিনিমাম 8 তুমি পাবাই, অর্থাৎ 8 দিতে বাধ্য। এই ফরম্যাটে আমি তোমাদেরকে আজকে মোটামুটি কি শেখানোর জন্য চেষ্টা করবো। সো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা, বেশি না, আমি খুব অল্প সময়ের ভেতরে তোমাদেরকে জিনিসটা বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা তাহলে আর কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো একটু বলো, আমাদের বাংলা প্রথম পত্রে আমাদের মোট 100 মার্ক। বাংলা প্রথম পত্রে আমাদের কত মার্ক বলো তো? বাংলা প্রথম আমাদের মোট নাম্বার হচ্ছে 100। ঠিক আছে, বাংলা প্রথম পত্রে মোট নাম্বার হচ্ছে 100। এখন 100 নাম্বারের মধ্যে খেয়াল করে দেখো তো, 100 নাম্বারের মধ্যে এই যে 100 নাম্বার, এইখানে বলো তো সৃজনশীল আমাদের কত মার্ক আসে? অর্থাৎ সৃজনশীল উদ্দীপক থেকে আমাদেরকে উত্তর করতে হয়, এরকম সৃজনশীল কয়টা সৃজনশীল আমাদের আসে বলো তো? কয়টা সৃজনশীল? উত্তর হচ্ছে 7টা সৃজনশীল। তাহলে 7টা সৃজনশীল আমাদের নাম্বার কত? 70 নাম্বার। খেয়াল করে দেখো, 7টা সৃজনশীল আমাদেরকে 70 নাম্বার কি করতে হয়? 7টা সৃজনশীল আমাদেরকে 70 নাম্বার আনসার করতে হয়। তার মানে বুঝতে পারতেছো যে আসলে এই যে 70 নাম্বার, এটা আসলে পরীক্ষাতে কতটা গুরুত্বপূর্ণ। এই 70 নাম্বার, এটা এখনো ইয়ে হয়ে আছে, বাঁকা হয়ে আছে, এটা আর একটু সামনে আসবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করব, তো কিভাবে এই 70 নাম্বার অর্জন করা যায়। তো আমরা কি ক্লাসটা আরম্ভ করব? তোমরা কি 70 নাম্বার, তো 70 নাম্বার নিয়েই আমরা মূলত আজকে কথা বলবো যে কিভাবে আমরা 70 নাম্বার আনসার করতে পারি। আচ্ছা, তো আমরা তাহলে আলোচনাটা শুরু করে দিই। হ্যাঁ, আর দেরি না করি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো এইবার আসো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা একটু যদি কাঠামোটা যদি দেখি, তো কাঠামোটা দেখলে আমাদের সৃজনশীলের ক্ষেত্রে আমাদের 4টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? 4টা। তার ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এরপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। অর্থাৎ 4টা প্রশ্ন আমাদের একটা উদ্দীপক থেকে আমাদেরকে আনসার করতে হয়। কয়টা বলো তো? 4টা। একটা উদ্দীপকে 4টা প্রশ্ন থাকে। জ্ঞানমূলক, তারপর হচ্ছে যেটাকে আমরা ক বলি জ্ঞানমূলক, আর খ হচ্ছে কি অনুধাবনমূলক, আর গ হচ্ছে প্রয়োগমূলক, আর ডি যেটা, এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এই 4টা সেকশন আমাদের রয়েছে। এই 4টা সেকশন আমাদের রয়েছে। ওকে, এবার খেয়াল করো, এই 4টা সেকশন আমাদের যদি থাকে, এখন আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু করি, তাহলে মার্ক ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমাদের ক নাম্বারে যেটা থাকে, অর্থাৎ জ্ঞানমূলক, এখানে আমাদের নাম্বার হচ্ছে 1,
আর খ যেটা অনুধাবনমূলক, এখানে আমাদের নাম্বার হচ্ছে 2, আর প্রয়োগে আমাদের নাম্বার হচ্ছে 3, আর উচ্চতর দক্ষতাতে আমাদের নাম্বার হচ্ছে 4। এই টোটাল আমরা যদি হিসাব করি তাহলে আমাদের মোট নাম্বার দাঁড়ায় কত? 10। এই হচ্ছে আমাদের একটা সৃজনশীলের 10 নাম্বার। কথা কি বোঝা গেছে? একটা সৃজনশীলের কত নাম্বার? 10 নাম্বার। এইবার আসো আমরা একটু এই প্যারাটা, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা একটু গুরুত্ব দিয়ে পড়ো। এই চার্টটা পড়লে তোমার সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার কত? 1, আমরা জানি। এখন কয় প্যারায় লিখবো একটু ভালো করে খেয়াল করো। অর্থাৎ এই যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি কয় প্যারায় লিখবো? তো এইটার উত্তর হচ্ছে 1 লাইনে লিখতে হবে। যদিও 2 লাইন খুব ক্ষেত্র বিশেষ হয়, বাট 1 লাইনে আমরা জিনিসটাকে খুব ইজিলি লিখতে পারি। এই জন্য আমাদেরকে টার্গেট করতে হবে কত? আমরা 1 লাইনের মধ্যে কি করব? এটা শেষ করব, 1 লাইন। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে যে আমি এটার জন্য কত সময় নিব? উত্তর হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট। যদিও এই প্রশ্নের উত্তর করার জন্য 1 মিনিট লাগে না, সর্বোচ্চ তোমার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তুমি এটার আনসার করতে পারো। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটার আনসার করতে পারো। সো 1 মিনিট সর্বোচ্চ সময়। এখন টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা সেটা নিয়েও আমি কথা বলবো, সেটাও তোমাদেরকে বুঝাবো। তারপর আসো অনুধাবনমূলক, যেটা অনুধাবনমূলকে 2 নাম্বার। এখন 2 নাম্বারের জন্য 2 প্যারা। মনে রাখবা অনুধাবনমূলক প্রশ্নের জন্য 2 প্যারা লিখতেই হবে। 2 প্যারা না লিখলে তোমাকে নাম্বার দিবে না, মানে নাম্বার কম দিবে, হয়তো 1 নাম্বার দিবে। তো এই জন্য 2 মার্কের জন্য 2 প্যারা, 2 মার্কের জন্য 2 প্যারা। এখন অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা কতটুকু সময় নিব? উত্তর হচ্ছে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের ভিতরে তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন শেষ করতে হবে। গেল। এরপর আসো প্রয়োগমূলক, এইটার নাম্বার হচ্ছে 3। এইখানে মিনিমাম 3 প্যারা, অনেকেই 4 প্যারাও করে, সমস্যা নাই, বাট মিনিমাম যাতে 3 প্যারা লিখতে হয়। আর এই 3 নাম্বারের জন্য অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের জন্য আমাদেরকে মোট 6 থেকে 7 মিনিট আমাদেরকে লিখতে হবে। তো 6 থেকে 7 মিনিট আমরা লিখবো, ঠিক আছে? এরপর আসো উচ্চতর দক্ষতামূলক, এইখানে হচ্ছে মার্ক হচ্ছে 4। এই 4 নাম্বারের জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 থেকে 4 প্যারা আমাদেরকে লিখতে হবে। কত প্যারা বলো তো? 3 থেকে 4 প্যারা আমাদেরকে লিখতে হবে। আর 3 থেকে 4 প্যারা লেখার জন্য আমরা সর্বোচ্চ সময় নিব 8 থেকে 9 মিনিট। তাহলে 1 মিনিট, 3 থেকে 4 মিনিট, 6 থেকে 7 মিনিট, 8 থেকে 9 মিনিট, টোটাল আমাদের টাইম দাঁড়ায় 20 থেকে 21 মিনিট। অর্থাৎ গড়ে আমরা ধরতে পারি একটা সৃজনশীল লেখার জন্য আমি 20 মিনিট সময় নিব। এখন প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এইভাবে ঘড়ি ধরে ধরা তোমার পক্ষে সম্ভব না। বলো, এটা কি সম্ভব? না। আচ্ছা, পারিভাষিক শব্দের কনসেপ্টটা, পারিভাষিক শব্দ তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, আমি কথাটা শেষ করি। এখন প্রত্যেকটা প্রশ্নের জন্য এই জিনিসগুলো খুব ভালো করে বুঝো। বুঝলে আজীবনের জন্য দেখবা যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আজীবন বলতে তোমার এইচএসসি লাইফে তোমার ফুল কভার হয়ে যাবে। তো এখন খেয়াল করে দেখো, এখন এইখানে ধরো অনুধাবনমূলক প্রশ্নের জন্য তুমি তো ঘড়ি দেখে লিখবা, আল্লাহ 3 মিনিট হওয়ার আর 20 সেকেন্ড বাকি আছে, আমাকে 20 সেকেন্ডের ভিতরে শেষ করতে হবে। এটা তো সম্ভব না। এটার জন্য আবার ঘড়ি দেখবে না, তোমাকে ঘড়ি ধরতে হবে একটা উদ্দীপক। ধরো তুমি একটা উদ্দীপক শুরু করছো, এই একটা উদ্দীপক এখানে 4টা প্রশ্ন তোমাকে 20 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এটা তুমি ঘড়ি ধরে করবা। কথা বুঝছো ভাইয়া? এই কাজটা তোমাকে ঘড়ি ধরেই করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপক তোমাকে গড়ে 20 মিনিট সময় নিতে হবে। গড়ে কতক্ষণ সময় নিতে হবে? 20 মিনিট সময় নিতে হবে। এবার তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে 20 একটার জন্য 20 ইন্টু 7, বলো তো 20 ইন্টু 7 কত হয়? 20 ইন্টু 7 ক্যালকুলেশন করো। এবার এটাকে ঘন্টায় নাও, দেখো কত ঘন্টা হয়। এটাকে ঘন্টায় নাও, কত ঘন্টায় হয়? সম্ভবত 2 ঘন্টা 20 মিনিট নাকি 40 মিনিট হয়, তাই না? তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে? একটা উদ্দীপকের জন্য আমাদেরকে 20 মিনিট করে সময় নিতে হবে। তাহলে আমরা যদি বলি আমাদের যে খ নাম্বার, এখানে প্যারা কয়টা হবে? খ নাম্বারে 2 প্যারা, আর আমাদের প্রয়োগে 3 প্যারা, আর উচ্চতর দক্ষতাতে 4 প্যারা। এইভাবে আমাদেরকে প্যারা করে লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এতটুকু পর্যন্ত কি কনসেপ্টটা কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো ভাইয়া? সারমর্ম সারাংশ কোনগুলো পড়লে কমন পাবা, এগুলো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। পিডিএফ এ যেগুলো আছে এগুলো ভালো করে পড়লেই মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে, মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমি কি বুঝাইতে পারছি বলো তো? এই যে ঘড়ি নষ্ট, ফালতু কমেন্ট করবা না। ঘড়ি ছাড়া পরীক্ষা দিতে কিভাবে যায় এটা তো ঠিক আছে। ওকে, হ্যাঁ, 2 ঘন্টা 30 মিনিট, তার মানে 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে তোমাকে সৃজনশীল গুলো কমপ্লিট করতে হবে। আমি কি তোমাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি? অর্থাৎ দেখো এই চার্টটা, এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। এই চার্টটা কি তোমরা কি বুঝছো? এই চার্টটা তোমরা বুঝছো? সো তোমরা যেইভাবে চাইছো, তোমরা বলছো ভাইয়া রচনা লেখার জন্য ক্লাস, আমি রচনা লেখার জন্য ক্লাস দিই। তোমরা বলছো ভাইয়া সৃজনশীল লেখার জন্য
কিভাবে সৃজনশীল লিখবো আমি সেটার উপর ক্লাস দিছি। তোমরা প্রতিবেদনের উপর ক্লাস, প্রতিবেদনের উপর আলাদা ক্লাস দিচ্ছি, দিনলিপি, মানে যত কিছু আছে সবকিছুর জন্য আমি আলাদা আলাদা ক্লাস নিচ্ছি। তোমরা বলতে পারবা না যে আমি কখনো কোনো কিছুতে আমি তোমাদেরকে ক্লাসের সংখ্যা কমাই দিছি। অনেক অনেক টপিক পড়াইতে গিয়ে একটু ডিটেলস পড়াচ্ছি, সময় বেশি লাগতেছে, আমি ওখানে ক্লাসের সংখ্যা বাড়াই দিছি। তো আমার কথা হচ্ছে তোমাদেরকে যা ক্লাস দেওয়ার কথা ছিল, আমার যদি ক্লাস লাগে আমি এর থেকে আরো 10টা 20টা 15টা ক্লাস বেশি দিব যদি তোমাদের দরকার হয়, কোনো সমস্যা নেই। আমি তোমাদের জন্য ক্লাস বাড়াই দিতে আমি প্রস্তুত, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের জন্য আমি যদি আরো 5টা ক্লাস বেশি না লাগে, আমি আরো 5 ঘন্টা বকবক করব, কথা বলবো, আমার সমস্যা হবে না। এটাতে আমি একেবারে অসুস্থ হয়ে যাব না, এটাতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না। কিন্তু তোমরা যাতে ডেডিকেটেড থাকো, এই একটাই আসলে মূল পুঁজি। পুঁজিটা হচ্ছে কি, যে তোমরা সঠিকভাবে তোমরা আসলে শিখতে পারবে, আর তোমরা শিখে তোমাদের পরে যারা আছে, তোমাদের ক্লাসমেট, তোমাদের বন্ধু, তোমাদের জুনিয়র, তাদের কাছে বলবা। এই যে বলা, এইটার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে, এইটাই সবচেয়ে ভালো লাগে। মনে হয় যে এই যে এত পরিশ্রম করতেছি, এইটা আসলেই সার্থক। এইগুলো কিন্তু তোমরা আমাদের আগের কোর্সে কিন্তু এই জিনিসগুলো পড়াই নাই, এই যে সৃজনশীল লেখার কৌশল, ওদেরকে এত কিছু পড়াই নাই। ও মানে একদম তোমাদেরকে খুশি করার জন্য বলতেছি এরকমটা না। তো তোমাদেরকে সেই জায়গাতে অনেক বেশি কিছু দেওয়া হচ্ছে। নির্মিতির জন্য আমাদের সচরাচর আগের ব্যাচগুলোতে আমরা একটা ক্লাস নিয়ে শেষ করে দিতাম, সর্বোচ্চ হলো 2টা ক্লাস। এবার দেখো তোমাদেরকে ক্লাসের সংখ্যা কত বাড়াই দিছি, এভাবে তোমাদেরকে সবকিছু ধরে ধরে পড়াচ্ছি। তা আমার বিশ্বাস যে তোমরা যদি উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই আমার কথা, আমাদের কোর্সের কথা তোমরা অবশ্যই বলবা। এইটা তোমাদের নৈতিকতার জায়গা থেকে আমার মনে হয় এটা তোমাদের জন্য দায়িত্ব। এই যে কালকে যে কথাটা বলতেছিলাম, যে কালকে এই পুরো জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করে 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 কালকে এই জিনিসগুলো বানাইছি তোমাদের জন্য, যে যাতে তোমার কাছে একটা আমল নামা যাতে থাকে, কতক্ষণ লিখতে হবে। এই যে একটা 20 মিনিট তোমাকে একটা টাইম ডিস্ট্রিবিউট আমি করে দিলাম, এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। একটাই উদ্দেশ্য, তোমার যে কোর্সের টাকা সেটা তুমি দিয়ে দিছো, আমি কম ক্লাস নিয়ে ফাঁকিবাজি করে এদিক সেদিক করে তোমাকে শেষ করে দিতে পারবো, তুমি কিন্তু ট্যারি পাবা না। আমি কিন্তু সেই পথে হাঁটতেছি না, সেই কাজ আমি করতেছি না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো তাহলে আমরা আর বেশি তাড়াহুড়ো করা যাবে না। আমি অনেকগুলো কথা বলবো, মানে সৃজনশীল এই পুরো মানে স্লাইডটা তোমাদের যদি কমপ্লিট আমি যদি বুঝে দিতে পারি, তাহলে দেখবে যে অনেক একেবারে কোন কোন তোমাদের প্রবলেম কি কি হবে, এই যে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। এইবার আসো আমরা একটু পরে যাই। এইবার হচ্ছে আমরা জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে উত্তর করব, জ্ঞানমূলক। এখন ধরো তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন, একটা প্রশ্ন আসছে, প্রশ্ন হচ্ছে যে কবি নজরুলের উপাধি কি? ধরো এই একটা প্রশ্ন, নজরুলের উপাধি কি? ধরো এই প্রশ্নটাই আমাদের পরীক্ষাতে আসছে, নজরুলের উপাধি কি? এখন খেয়াল করো, ধরো আমাদের প্রশ্ন এটা। এখন বলছে জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার 1, এর উত্তর একটি শব্দে একাধিক বা একটি বাক্যে দেওয়া যেতে পারে, অর্থাৎ একটা শব্দ কিংবা একাধিক বাক্যে এটা দেওয়া যেতে পারে। তাহলে বুঝছো জ্ঞানমূলক প্রশ্নটা কিভাবে হবে? একটি শব্দ কিংবা একাধিক বাক্যে, অর্থাৎ একটা শব্দ এটার উত্তর হয়। যেমন খেয়াল করে দেখো, নজরুলের উপাধি কি? এখন এটার উত্তর খেয়াল করো, এটার উত্তর এইটাও তুমি দিতে পারো যে নজরুলের উপাধি হচ্ছে কি? বিদ্রোহী। বিদ্রোহী, শেষ। এটা হচ্ছে নজরুলের উপাধি। এখন এই প্রশ্নের উত্তর এখানে বলে দিছে, এই স্তর উত্তরটি একটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো, একটি পূর্ণাঙ্গ বাক্যে দিতে হবে। অর্থাৎ এইভাবে তুমি শব্দ লিখবে না যে নজরুলের উপাধি কি? উত্তর বিদ্রোহী, শেষ, এইভাবে না। তোমাকে একটা বাক্য দিয়ে লিখতে হবে, যে তুমি এইভাবে লিখবা যে নজরুলের উপাধি কি? হলো বিদ্রোহী। এই যে একটা বাক্য দিয়ে লিখলা, এই যে একটা কি লিখলা? একটা বাক্য দিয়ে লিখলা। তো এইটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হইতে তোমার জন্য ভালো হবে, বুঝছো? তাহলে হোপফুলি বুঝতে পারছো। তার মানে যদি তোমাকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে বলে, তাহলে আমরা কি করব বলতো? আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে বললে আমরা কখনোই একটা শব্দ লিখবো না, এগুলো হচ্ছে হ্যাকস। একটা শব্দ লিখবো না, আমরা চেষ্টা করবো একটা বাক্য লেখার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে নাম্বার কেটে দিবে, বুঝছো? বানান ভুল করা যাবে না। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি যে তোমরা এই শব্দটার উত্তর দিতে পারো কিনা। পারবা? আচ্ছা, ধরো পরীক্ষাতে প্রশ্ন আসলো জ্ঞানমূলকে, যে পাথার শব্দের, তাহারই পরে মনে আছে না, অলকে পাথার বাহিয়া, পাথার শব্দের অর্থ কি? এখন এইটার উত্তর তোমরা কিভাবে দিবা? পাথার শব্দের অর্থ কি বলতো? এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিবা বলতো? পাথার শব্দের অর্থ কি বলো, এই প্রশ্নের উত্তর কিভাবে দিবা?
হ্যাঁ, তোমরা অনেকেই যে ভুলটা করো সেটা হচ্ছে যে মানে প্রথম দিকে খুব লেখো কিন্তু পরের দিকে গিয়ে সৃজনশীল গুলো ছোট ছোট করে ফেলো। এই জন্য তোমাদেরকে বলছি ঘড়ি ধরা হাতে রেখে 20 মিনিট করে একটা লিখবা। প্রথম দিকে যেগুলো এগুলো ভালো পারো এগুলো মন চাইবে যে 30 মিনিট 40 মিনিট লিখি, এই কাজ করা যাবে না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে সবগুলো সমান তালে লিখতে হবে। একটা তুমি মনে করো লেখা ফাটাই ফেলাইছো, পরের গুলো কম লিখছো, টিচার কিন্তু আগেরটার হিসাবে তোমাকে কিন্তু পরে নাম্বার কমাই দিবে। এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো। ওকে, আচ্ছা তাহলে এখন বলো তো এই প্রশ্নের উত্তর কি করবে। এখন আমরা জানি পাথার শব্দের অর্থ সমুদ্র। এখন উত্তর এক এইভাবে তুমি করতে পারো যে সমুদ্র, ঠিক আছে, সমুদ্র এইটা করতে পারো না, এইভাবে আমরা উত্তর করব না। আমরা যেটা লিখবো আমরা এইভাবে লিখবো যে পাথার শব্দের অর্থ সমুদ্র। পাথার শব্দের অর্থ সমুদ্র, শেষ। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। ওকে, আচ্ছা গুড। তাহলে এই গেল আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম কথা, বানানো ভুল করা যাবে না। অনুধাবনমূলক প্রশ্ন এখানে নাম্বার হচ্ছে 2 এবং এইখানে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে আমরা জানি যে 2টা প্যারা করতে হবে। এখন খেয়াল করে দেখো, এর মধ্যে একটি নাম্বার জ্ঞানের আরেকটি নাম্বার অনুধাবনের। অর্থাৎ তুমি ইচ্ছা করলে জ্ঞান অংশ আগে লিখতে পারো, এখানে অনেক কথা আছে, আমি সেই কথা যাচ্ছি না, মূল কথাটা বলি। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নটা 2টা অংশ থাকবে। প্রথম যে অংশ, এই অংশে তুমি মূল কথা যেটা, এই মূল কথাটা লিখবা। আর দ্বিতীয় যেই প্যারাটা করবা, এই প্যারাটাতে ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে বলতো? ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথম প্যারাতে মূল কথা, দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এইবার আসো আমি তোমাদেরকে একটু জিনিসটা দেখাই। ধরো আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসলে, একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, ধরো আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, আমরা সেই প্রশ্নটা সলভ করলাম। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে, ধরো খ নাম্বার দিয়ে আমি যে কোনো একটা প্রশ্ন দিলাম, ঠিক আছে। এখন এই জায়গাতে যে কোনো একটা তরি, যে কোনো একটা আমাদের লাইন, যে কোনো একটা কবিতার লাইন আসতে পারে যে কোনো জায়গা থেকে, আর একটা প্রশ্ন আসতে পারে। যেমন পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাষ্পের বেগে এ বয়স বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অথবা শুধু এইটাই আসলো যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। আমরা 18 বছর বয়সে এটা পড়ছি না, স্টিমারের মতো, হ্যাঁ, চলে দ্বারা কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসলো যে বাষ্পের বেগে স্টিমারের দ্বারা চলে দ্বারা কি বোঝানো হয়েছে। এখন মূল কথা কি বলতো? তাহলে আমাকে এখানে প্রথম অংশে আমাকে মূল কথাটা লিখে দিতে হবে। আমাকে খুব এক লাইনে বা দুই লাইনে মূল কথাটা লিখবো। মূল কথাটা এভাবে লিখবো যে বাষ্পের বেগে, হ্যাঁ, স্টিমারের মতো চলে, এটা দ্বারা কবি মূলত 18 বছর বয়সের গতিকে বুঝিয়েছেন। ওকে, বুঝিয়েছেন। তাহলে এইটা হচ্ছে তুমি মূল কথাটা লিখে দিলা, এই যে মূল কথা। তাহলে 18 বছর বয়স কবিতায় বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটি দ্বারা লেখক মূলত এই বয়সের গতিকে, দুর্বার গতিকে বুঝিয়েছেন। প্রথম লাইন শেষ। এরপর তুমি এটা ব্যাখ্যা করবা যে 18 বছর বয়স দুর্বার, এইটাকে কখনোই দমিয়ে রাখা যায় না, এই বয়স চলন্ত এবং এই বয়সের গতিকে লেখক তুলনা করেছেন বাষ্পের বেগে অতি দ্রুত স্টিমার যেভাবে চলে এইরকম। এজন্য লেখক এখানে স্টিমারের সাথে 18 বছর বয়সকে তুলনা করেছেন। এবার তুমি প্রথম জিনিসটা তুমি ব্যাখ্যা করবা এই দ্বিতীয় প্যারাতে এসে। এখন প্রশ্ন হচ্ছে, মনে রাখবা এই যে ক প্লাস খ, এই দুটো অবশ্যই চেষ্টা করবা, এই দুটোর জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠার ভিতরে ক আর খ তুমি শেষ করবা, 1 পৃষ্ঠা। ক্ষেত্র বিশেষ 1.5 পৃষ্ঠা হতে পারে, তবে তার বেশি যাতে না হয়। 1 পৃষ্ঠা মনে রাখবা, অনেক বেশি লিখতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে ভাইয়া বলো তো, এই যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করার কৌশলটা কি তোমরা কি বুঝতে পারছো? বলো তো। যা কিছু বাদ আছে পড়ানো হবে, কোনো প্যারা নাই, চিন্তা নাই। ওকে, এইবার বলো ভাইয়া বুঝছো কিনা, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, লেখা খারাপ হলে নাম্বার কাটবে কিনা? অবশ্যই লেখা খারাপ হলে নাম্বার কাটবে, মানে নাম্বার কম দিবে। লেখা সুন্দর যার, তার লেখা, তার খাতা দেখে অবশ্যই একটু ভালো লাগা কাজ করে, তো এটা তো স্বাভাবিক। লেখা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা বলো তো ভাইয়া বুঝছো কিনা এটা? ওকে গুড, তাহলে আমরা এই অংশটা বুঝতে পারছি। এইবার আসো আমরা একটু প্রয়োগমূলকে দেখি। তো প্রয়োগমূলকে যেটা, আমরা এখানেও 3টা অংশ দেখি। প্রয়োগমূলকে আমরা জানি যে আমাদের প্রয়োগে 3টা প্যারা করতে হবে। ওকে, সারমর্ম সারাংশের কোনো নিয়ম নাই। সারমর্ম সারাংশ হচ্ছে তোমাকে, এটা তো তোমাদেরকে বলে দিছিলাম যে 3 লাইনের ভিতরে শেষ করবা। অর্থাৎ যেই তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওইটা পড়ে 3 লাইনের ভিতরে ওইটার মূল ভাবটা লিখে দিবে, এইটাই। ওকে, এবার আসো আমরা সি নাম্বার অর্থাৎ প্রয়োগ যেটা, এটা আমরা কিভাবে সলভ করবো। এখানে আমাদের 3টা প্যারা থাকে। ওকে,
তিনটা প্যারা থাকে। এই একটা প্যারা ধরো, এই একটা প্যারা, এরপর হচ্ছে সর্বশেষ এই একটা প্যারা। আচ্ছা, এইবার আসো এখানে তিনটা প্যারা আমরা কিভাবে করব। ফাইন, তো ধরো আমরা একটা উদ্দীপক একটু চিন্তা করি, একটা উদ্দীপক আমরা কি করি চিন্তা করি। ধরো আমাদের একজন একটা ক্যারেক্টার আমরা নিলাম, ঠিক আছে। এই ক্যারেক্টার নাম হচ্ছে আফতাব, ঠিক আছে। এই আফতাব সে একজন মোল্লা। মোল্লা মানে কি আমরা বলতে পারি ধরো মোল্লা বা যেটাকে বলা যায় হুজুর, যদি আসলে হুজুর শব্দটা ইতিবাচক কিন্তু মোল্লা শব্দটা নেতিবাচক, ঠিক আছে। তো আমরা এখানে আফতাব খারাপ মানুষ সেই হিসাবে আমরা নেতিবাচক শব্দটা নিলাম। ওকে, তো এখন এই আফতাব মোল্লার কাজ হচ্ছে, ঠিক আছে, বা এই আফতাব হুজুরের কাজ হচ্ছে, এই আফতাব সে মানুষকে তাবিজ দিয়ে, তাবিজের মধ্যে মন মতো লেখা দিয়ে মানুষের কাছে তাবিজ বিক্রি করে, এবং তাবিজ বিক্রি করে সে মূলত সংসার চালায়। সে বলে থাকে যে তার তাবিজের মধ্যে কি, সে বলে থাকে যে তার তাবিজের মধ্যে ঐশ্বরিক কিছু ব্যাপার রয়েছে, তার তাবিজ যেই কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিক দিতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে লাল সালু উপন্যাসের কোন চরিত্রটি আফতাব চরিত্রের প্রতিনিধিত্ব করছে। এখন খেয়াল করো, আমরা প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে 3টা সেগমেন্ট হবে, অর্থাৎ 3টা প্যারা হবে। তাহলে আমি প্রথম প্যারাতে আমি আবার প্রশ্নটা বলছি, লাল সালু উপন্যাসের কোন চরিত্রটি আফতাব চরিত্রের প্রতিনিধিত্ব করছে। তাহলে এখানে আমাকে মূল কথা যেটা আমাকে সেটা লিখে দিতে হবে যে লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রটি আমাদের পাঠ্য বই, আমাদের উদ্দীপকের আফতাব মোল্লা চরিত্রের প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, আবার বলতেছি, মূল কথাটা প্রথম প্যারাটা 2 লাইনের ভিতরে শেষ করে দিলেই সবচেয়ে বেটার। মানে প্রথম প্যারাতে তুমি যে জিনিসটা, তুমি যে ক্যারেক্টারটা ধরতে পারছো, কোনটার সাথে কোনটার মিল, এই যে ক্যারেক্টারটা ধরতে পারছো, এই কাজটাই তোমাকে এখানে করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, মজিদের সাথে আমরা বললাম যে আফতাব ব্যাপারে আমাদের উদ্দীপকে আফতাব মোল্লার সাথে আমাদের লাল সালু উপন্যাসে মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে, নিম্নে ব্যাখ্যা করা হলো। এইবার তুমি আসো, এইখানে তোমাকে পাঠ্য বইয়ের ক্যারেক্টার আগে বিশ্লেষণ করতে হবে, মানে পাঠ্য বইয়ের যে অংশ। এখন তুমি এখানে কিন্তু আফতাব চরিত্রের বর্ণনা করবা না, কারণ আফতাব চরিত্র সম্পর্কে তোমার প্রশ্নেই দেওয়া আছে, তোমাকে ওইটা হাইলাইটস করা লাগবে না, তোমাকে হাইলাইটস করা লাগবে তোমার পাঠ্য বইয়ের যেই ক্যারেক্টার। তাহলে তুমি এখানে লিখবা যে মজিদ চরিত্রের মিল কি, মজিদ চরিত্রের যে ভণ্ডামি সেইটা তুমি এখানে লিখবা। হ্যাঁ, তার ভিতরে যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসটা তুমি এখানে লিখবা। সে যে নারী লোভী, এখানে তুমি সেটা লিখবা, অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এখানে লিখবা। এরপর এইখানে এসে তারপর তুমি লিখবা যে অতএব আমরা দেখলাম, এরপর তুমি এখানে অতএব, ঠিক আছে, বা যে কোনো জিনিস অতএব বা কিংবা উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখলাম লাল সালু উপন্যাসের মজিদ এবং আমাদের উদ্দীপকের আফতাব মোল্লা চরিত্রটি একই সুতায় গাঁথা, তাদের দুজনের ভিতরে ভণ্ডামি রয়েছে এবং তারা দুজনেই কি করে, ধর্মকে পুঁজি বানিয়ে কিংবা মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে তারা জীবন নির্বাহ করতেছে। তো এইভাবে আমরা 3 নম্বরের আনসারটা করব। হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে বলো তো, প্রয়োগমূলক প্রশ্নের উত্তর কি আনসার করতে পারবা? পারবা বলো তো? আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। এখন আসো, আমাদের উচ্চতর দক্ষতা যেটা, এটাও সেম। এখানে জাস্ট এখানে তুমি 4টা প্যারা করবা, এখানে তোমাকে 4টা প্যারা করতে হবে। তো 4টা প্যারাতে এখানে শেষে এই শেষ প্যারা যেটা, এখানে এই জিনিসটাই খালি আলাদা। শেষ প্যারাতে তুমি সুন্দর করে রচনাতে যেমন উপসংখ্যান লিখো, অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে যা যা বুঝছো এইখানে সেটা 1 প্যারা জুড়ে লিখবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে প্রয়োগে কি লিখবো না? প্রয়োগও লিখবা, তবে প্রয়োগে লিখলেও তোমাকে এখানে এই পুরো 2 প্যারার জিনিসটা সমন্বয় করে ইন্ডিং, অর্থাৎ এখানে এই প্রয়োগে এখানে সমন্বয় প্লাস হচ্ছে ইন্ডিং, সবকিছু 1 প্যারাতে করতে, আর এখানে তুমি জাস্ট আলাদা আরেকটা প্যারা করবা। এটাই হচ্ছে আমাদের D নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, সো এত কষ্ট করে আসলে নাম্বারটা পেতে হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। আচ্ছা গেল। এইবার আসো আমরা এখন একটা জিনিস, এখানে 3টা পয়েন্ট আছে। তোমাদের অনেকের প্রশ্ন ভাইয়া কত পৃষ্ঠা লিখবো? সেখানে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সময়, লেখার সময় শুধু পেজ ভরালেই চলবে না, অর্থাৎ খালি পেজ ভরামো। অনেকেই আছে যে দেখবা, তোমাদের অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, খালি একটু পরপর খালি লুজ নেই, ওর টার্গেটই হচ্ছে লুজ নেই। ও মনে করো লুজ নিয়ে ভাষায় ফেলায় আর শো অফ করে, একটু পরপর লুজ দেন, মানে এটা শরীরে একটা ভাব চলে আসে। এরকম দেখবা যে তোমাদের অনেক বন্ধুরা আছে। তো এখন এইখানে প্রথম কথা হচ্ছে যে খালি পেজ ভরালেই আমি নাম্বার বেশি পাবো, এই চিন্তা মাথায় থাকবে না। প্রশ্নে যা চাইছে তার উত্তর লিখতে হবে, এটাই আমার টার্গেট থাকবে। আমার প্রশ্নে যেটা চাইছে আমি ওই জিনিসটা লিখবো। আমাকে অনেক বেশি পেজ ভরাইলেই হবে এইটা না। এখানে পরে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে আবার পেজের চিন্তা একেবারেই মাথা থেকে ফেলে দিলে হবে না।
তার মানে বুঝছো, পেজের চিন্তা একদমই ফেলে দেওয়া যাবে না, আবার পেজ ভরাই লিখতে হবে, উড়াধুরা পেজ লুজ নিতে হবে এই চিন্তাও রাখা যাবে না। অর্থাৎ দুই দিকে মেনটেন করতে হবে, যতটুকু পেজ দরকার ততটুকু, যে কয়টা পেজে লেখা দরকার ততটুকু। এখন কতটুকু লিখবা একটু আগেই বলছি, কয় প্যারা লিখবা একটু আগেই বলছি। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে সৃজনশীল লেখার ক্ষেত্রে। প্রথমত শুধু পেজ বাড়ালে হবে না, 2 নম্বর বিষয় যা চেয়েছে তা লিখতে হবে, 3 নম্বর বিষয় পেজের চিন্তা মাথা থেকে বাদ দিলেও একেবারেই হবে না। বুঝছো কিনা? ঠিক আছে। এই যে দেখো অনেকে আছে না, আমি তো জানি অনেকে এই ঘটনা, অনেকে এই পথের অনুসারী। এই তন্ময়, আমাকে এক গ্লাস পানি দাও। বুঝছো? ওকে, তাহলে হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, গেল। এরপরে এখানে দেখো কত পৃষ্ঠা লিখতে হবে, এটা তো তোমাদেরকে বলেই দিছি যে কতটুকু লিখতে হবে। এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করি। আমরা কি একটা প্রশ্ন সলভ করব? ঠিক আছে, ওকে, আমরা একটা কোশ্চেন সলভ করি। সারাদিন ছিলাম বাইরে, খুব কষ্ট, কালকে রাতে ঘুমাই নাই তোমাদের এই স্লাইড বানানোর জন্য। আমি রাতে ঘুমাইছিলাম প্রায় কত 4:30 জানো, 4:30 ঘুমাইছি। আবার সকালে ক্লাস ছিল, তো সকাল 10টায় ক্লাস, এই উঠে আবার ক্লাস নিছি। ক্লাস নিয়ে আবার আমি ঢাকার বাইরে গেছি, ঢাকার বাইরে থেকে আইসা আবার তোমাদের ক্লাস নিছি। তো অনেক মানে প্রেশার যাচ্ছে আর কি তোমাদের জন্য। ব্যাপার না, তোমরা আমার ঘরের মানুষ, কিন্তু তোমরা তো আমার ঘরের মানুষ মনে করো না। তোমরা কি করো, তোমরা আমার উল্টাপাল্টা ভিডিও, ওই ক্লাসে বলছি ভালো কথা বলছি, কথা কিন্তু ভালো, উদাহরণও ভালো। এখন 1 ঘন্টার একটা ক্লাস থেকে তুমি যদি 30 সেকেন্ডে 1 মিনিটের একটা অংশ এটা যদি কাটতে দিয়ে দাও, তো মানুষটা আমার গালি দিব না, কব দেখে এটা কি উদাহরণ দিচ্ছি। কিন্তু আমি যেটা বলতেছি এটা কিন্তু বাস্তবসম্মত কথা, বুঝো নাই? মানুষ দেখা যাবে যে কি আমার খারাপ জানতেছে, অথচ আমি কিন্তু ভালো মানুষ, আমার কি খারাপ জানতেছে। তোমরা হুদাই আমারে ইয়ে করে লাভ আছে বলো তো? আচ্ছা, ঠিক আছে, ভালো জিনিস। ক্লাসে কত কোরআন হাদিসের কথাবার্তা বলি, তোমরা তো সেগুলো এই যে আপলোড দাও না, খালি দুষ্ট দুষ্ট মানে একটু কথা বললেই এটা হচ্ছে, তারপর হচ্ছে তোমরা ইয়ে করে দাও তোমরা। আচ্ছা ফাইন, এবার আসলে আমরা একটা উদ্দীপক দেখি। এখানে একটা নয়নের মা ভাবেন তার ছেলে অন্যদের সঙ্গে মিশে বিপথে যাবে, তাই কলেজে পড়া ছেলেকে তিনি কলেজে নিয়ে যান, কোচিং এ নিয়ে আসেন, সারাদিন ছেলেকে চোখে চোখে রাখেন, এই তার কাজ। মায়ের ধারণা এভাবে সতর্ক দৃষ্টি না রাখলে ছেলে বকে যাবে, মানে ছেলেকে যদি এভাবে যদি চোখে চোখে না রাখে তাহলে ছেলে বকাটে হয়ে যাবে, তাই বিন্দু মাত্র ছাড় তিনি ছেলেকে দেন না। সেই ছেলে কয়েকদিন আগে বাসার আলমারি থেকে 10,000 টাকা নিয়ে পালিয়েছে। বুঝছো? তোমাদের অনেক বন্ধু আছে না, দেখবা যে ওর সাথে একটা আড্ডা দিবা, ওর মনে করো যে ওর মা ফোন দেওয়া শুরু করছে, ওর মা ওইটা আয়না দিয়ে যায়, ওর মার কথা ছাড়া ও বাইরে হইতে পারে না। তোমাদের অনেক বন্ধুরা আছে এরকম, ঠিক আছে? তো তোমাদের অনেক বন্ধুরা কিন্তু এরকম আছে। নয়নের মা ভেবে পান না এত যত্ন করেও ছেলেকে তিনি মানুষ করতে পারলেন না কেন। হায় হায়, এই ছেলের দেখে দেখে রাখছি, মেয়ে মানুষের মতো এই ছেলের কলেজে দিয়ে আসছি, সবকিছু করে, আর এই ছেলে সে আজকে ঘরের আলমারি থেকে শুরু করে। তো এরকম আছে না? নাই, আছে, এরকম কিন্তু আছে, তাই না? যে দেখবা যে যেগুলোর বেশি চোখে চোখে রাখে এগুলো সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ হয়, তাই না? ছোট পোলাপাইন দুষ্টামি করে, কিন্তু দেখবা কিছু কিছু পোলাপাইন বাপ মা বানায়, যে বাপ মা চিন্তা করে যে পোলারা হাফেজ বানাবো, পোলারা হেফজোখানাত নিয়ে রাখে, পোলারা হেফজোখানাত নিয়ে রাখলে পোলা তো তিরিং বিরিং করতে পারে না হেফজোখানাত রাখলে। তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে এরকম আন্টির ছেলে, ফুফুর ছেলে, খালার ছেলে, তো এগুলোর যখন হেফজোখানাত যখন রাখে, হেফজোখানাত মনে করো কিছুদিন থাকার পর শয়তান তো মনে করো পালাই যায়, কারণ এইখানে তো আর সাস্টেন করা সম্ভব না। সকালবেলা ওইটাই কোরআন শরীফ পর, এরপর হচ্ছে খাইয়ে ঘুম নাই, আবার পর আবার আধা ঘন্টা ঘুমায়, তারপর আবার উঠ। এখন এই লাইফ তো সে পারে না, এই জন্য ও দেখবে যে পালাই হেফজোখানা থেকে চলে আসে। এরপর ও যখন হেফজোখানা থেকে যখন চালায় তখন ও কি শয়তান, মানে মানুষের সাথে শয়তান থাকে, তখন ও শয়তান রূপে কি সেখান থেকে চলে আসে। ও তখন শয়তানদেরকে লিড দেয়, কারণ ও এতদিন অনেক চাপে ছিল, এত চাপ। এখন যখন ও একটু যখন মুক্ত হয়েছে তখন ও সবচেয়ে খারাপ হয়ে যায়। তো এখন ঘটনা কিন্তু এরকম ঘটনা আসলে ঘটে, বুঝছো? এরকম ঘটনা কি
বাস্তবে ঘটে না? ঘটে। তো এখন এই ছেলেকে, নয়নের মা তখন খুব চিন্তা যে নয়নকে এত দেখে দেখে রাখলাম, অথচ এই ছেলে আজকে আলমারি থেকে 10,000 টাকা নিয়ে গেল। এখন ঘটনা হচ্ছে, কে বলতে পারবা এইখানে এই মূলত বুঝাতে চাচ্ছে আমাদের অনুপম, অনুপমকে মূলত এখানে টেনে আনা হয়েছে। কি পম বলতো? অনুপম। তা আমাদের এই অনুপম, সে তার মায়ের ঘটনা, তার মা আমরা পড়েছি না যে অনুপমের মা অনুপমকে দেখে দেখে রাখতো, কোলে কোলে মানুষ বোধ করে। তার বাবা এক কালো কালো করে অনেক টাকা রোজগার করেছেন, এই জন্য তারা যে মানে ধনী এই কথা তাকে ভুলতে দেন না। তো অনুপমের মা অনুপমকে, অনুপমের বাহিরের কোনো জিনিস নিয়ে কোনো ভাবনা নেই, সবকিছু তার মা মামা করে দেয়। ঘটনা এগুলো পড়ছো না? কিন্তু সেই অনুপম এত চোখে চোখে রাখছে, এত কোলে কোলে রাখছে, সেই অনুপম ব্যক্তিত্বহীন, মা মামার বাইরে সে কোনো কথাই বলতে পারে না। তাহলে তাদের উদ্দেশ্য কিন্তু মহৎ, নয়নের মার উদ্দেশ্য কিন্তু মহৎ, যে ছেলেকে সৎ মানুষ বাড়াবে, কিন্তু পরিকল্পনাটা ভুল। পরিকল্পনাটা কি ছিল? পরিকল্পনাটা হচ্ছে যে ছেলেরা মনে হয় চোখে চোখে রাখতে পারলেই ছেলে ভালো হবে, কিন্তু এই ছেলে একসময় মায়ের চোখের বাহিরে যেতে হবে, তাই না? মায়ের চোখের বাহিরে যেতে হবে। এই ছেলেকে একটা সময় কি মার চোখ, মার কোল থেকে বের হয়ে তাকে বাস্তবতা বুঝতে হবে। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বাস্তবতা বুঝানো শেখানো উচিত, বাস্তবতা বুঝানো শেখানো উচিত। এই কাজগুলো কি করতে হবে? করতে হবে। তো এই জিনিসটাই আমরা এখানে দেখলাম। এরপর আসো আমরা একটু দেখি, এখানে প্রথম প্রশ্ন, শম্ভুনাথ সেনের বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করতে যান? তাহলে এখন উত্তর হচ্ছে 3 দিন। এখন তুমি ডিরেক্ট 3 দিন লিখবে না, তুমি লিখবে যে শম্ভুনাথ সেন বিয়ের মাত্র 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করতে যান। এরপর দেখো খ নাম্বার, যে বংশে তো কোনো দোষ নাই, ঠিক আছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে মনে আছে 2টা প্যারা করবা। এখন দেখো 2টা প্যারা কিভাবে করবা। এই যে দেখো এখানে প্রথম প্যারা খুব সহজে 2 লাইনে শেষ করে দিলা। বংশে তো কোনো দোষ নাই, অনুপমের মামা এই উক্তিটি দ্বারা অনুপমের বিয়ের জন্য নির্বাচিত পাত্রীর বয়স বেশি হওয়া প্রসঙ্গে মামার এই সন্দেহাত্মক অনুভূতি প্রকাশিত হয়েছে। তাহলে মূল কথাটা লিখে দিলাম। মূলত মামা সন্দেহ করতেছে যে বংশে কোনো দোষ আছে কিনা। তো এখানে এর পরের যে ব্যাখ্যাটা, এই উক্তির যে ব্যাখ্যাটা, এই উক্তিটা কোন প্রসঙ্গে বলা হয়েছে, কখন বলা হয়েছে, এই জিনিসটা লিখলাম। অনুপমের বন্ধু হরিশ অনুপমের বিয়ের জন্য একটি পাত্রীর সন্ধান দেন। অনুপমের আসল অভিভাবক তার মামা যখন জানলেন মেয়ের বয়স 15, তখন সামান্য চিন্তিত হয়েছিলেন, কারণ সেকালের বিবেচনায় এ বয়স একটু বেশি, মানে 15 বছর একটু বেশি। বাল্য বিবাহের যোগে মেয়েদের বয়স 15, তা নিশ্চয়ই বংশের কোনো দোষ থাকতে পারে। এ কারণেই হয়তো এই মেয়ের বিয়ে হচ্ছে না। আসলে বিষয়টি ছিল মেয়ের বাবা যোগ্য বর পাচ্ছিলেন না, আবার এত উচ্চ মূল্যের যৌতুক তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এ কারণে মেয়ের বয়স বাড়ছিল, বংশগত দোষের কিছু ছিল না। তাহলে দেখো আমরা এখানে আমরা যেই ফরম্যাটে পড়লাম, এই ফরম্যাটে আমরা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন সলভ করে ফেললাম। তা আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো, ঠিক আছে? ওকে, বুঝছো? কথা বুঝছো কিনা বলো তো? আচ্ছা, বুঝছো? ওকে, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, গেল। এরপর আসো দেখো, দেখতে দেখতে আমার 25 ব্যাচের পোলাপাইন, আমরা 25 ব্যাচের পোলাপাইন গীতি টানতে যাচ্ছি আস্তে আস্তে। আমার খুবই খারাপ লাগতেছে, আমার মানে ভিতরে কষ্ট, দুঃখ, আমার হাসি চলে আসছে। আমার আসলে খুবই আমার খুবই কষ্ট লাগতো যে 25 ব্যাচের পোলাপাইন দেখতে দেখতে 25 ব্যাচের পোলাপাইন শর্ট সিলেবাসের সব টপিক শেষ হয়ে যাচ্ছে। মানে খুবই মানে কষ্ট হচ্ছে, আমার আসলে অনেক কষ্ট হচ্ছে, বুঝছো? এই কষ্ট আসলে মানে তোমাদেরকে মানে বুঝাতে পারবো না। মানুষ বলে না যে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। মানে অল্প সুখে তো মানুষ কাতর হয়, কান্না করে, অধিক সুখে তো মানুষ পাথর হয়ে যায়। দেখুন আমি মানে এই কষ্টে আমি এখন মানে কান্নার বদলে আমি এখন হাসতেছি। তুমি বুঝতেছো যে আমার আসলে কত কষ্ট হচ্ছে? অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। তো এখন চলো আমরা একটু এইখানে একটু দেখি। তো উদ্দীপকে নয়নের মা কোন বিবেচনায় অনুপমের মায়ের অনুরূপ? তাহলে বুঝতে পারতেছো অনুপমের মা আর নয়নের মাকে এখানে মানে বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে হবে। তাহলে 3টা প্যারা করবে। প্রথম প্যারাতে তুমি মূল কথা লিখে দিবা যে অনুপমের মা এবং নয়নের মার বৈশিষ্ট্য একই রকম, তারা দুজনেই ছেলেকে ব্যক্তিত্ব বোধ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, ঠিক আছে? তো এইখানে ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রথম প্যারাতে আমরা লিখে দিলাম যে উদ্দীপকে নয়নের মা অতি সচেতন,
আত্মগৌরববাদী মানসিকতার দিক থেকে অপরিচিত গল্প অনুপমের মায়ের বৈশিষ্ট্যকে ধারণ করেছে। এরপর তুমি এবার লিখে দিবা। এরপরে যে বললাম যে গল্পের ঘটনা আগে লিখতে হবে, পাঠ্য বইয়ের ঘটনা আগে লিখতে হবে। তো এখানে অপরিচিত গল্প অনুপমের মা নিজের দরিদ্র অতীত ভুলে গিয়েছিলেন অনুপমের বাবার সংসারে এসে। ওকালতি করো অনুপমের বাবা প্রচুর টাকা রেখে যান মৃত্যুর আগে। এসব নিয়ে অনুপমের মায়ের অহংকার আর গৌরব এত বেশি ছিল যে ছেলেকে তিনি কোলে কোলে অর্থাৎ অতি যত্নে বড় করেছিলেন। সেই এমএ পাস ছেলের জীবনে কোনো সিদ্ধান্ত মা মামাকে ছাড়া নিতে পারেননি। মায়ের অতি আদরের আর সতর্কতায় অনুপম হয়েছিল অন্নপূর্ণার অকর্মণ্য পুত্র কার্তিকের মতো। ওকে, গুড। এরপর দেখো শেষ, এরপর আসে আস্তে আস্তে কথা আস্তে আস্তে গোলাই ফেলবা দুইটা ক্যারেক্টারকে পাশাপাশি। প্রায় অনুরূপ বৈশিষ্ট্য দেখা যায় উদ্দীপকের নয়নের মার মধ্যেও। তিনি ভেবেছেন ছেলেকে চোখে চোখে রাখতে হবে, হাতছাড়া করা যাবে না। সমাজের অন্য ছেলেরা নিশ্চয়ই তার ছেলের মতো ভালো পরিবারের সন্তান নয়। তার ছেলেকে এভাবে কড়া শাসনে রাখলেই ছেলে বড় কিছু হবে। নৈতিকতা, আত্মনির্ভরতা, আত্মনির্ভরশীলতা, উপস্থিত বুদ্ধি, মানসিক বিকাশ, ন্যায্য অন্যায়বোধ প্রবৃত্তি শুধু কড়া শাসন দ্বারা হয় না। এ বিষয়গুলো নয়নের মা কিংবা অনুপমের মার কারো অনুভূতিতে ছিল না। উভয় মা সন্তানকে অতিরিক্ত শাসন ও আদর দিতে নৈতিক অনুভূতি শূন্য অপদার্থে পরিণত করেছিল। তাহলে বুঝতে পারতেছো যে আসলে উত্তরগুলো কিভাবে হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের একটা স্ট্যান্ডার্ড জিনিস। ঠিক আছে। আচ্ছা, বইয়ের কথা বলে বলে তোমাদেরকে আসলে হতাশ করছি, বাট বইয়ের মানে কাজ প্রায় শেষের দিকে। কিন্তু আমাদের যে বই যে মানে ফাইনাল মেকআপটা দিবে, ভদ্রলোক অসুস্থ হয়ে গেছে, জ্বর। তারা আমি বলতে পারি না যে ভাই কাজটা কর, তো সুস্থ হলে আশা করি হয়ে যাবে। আমার আসলে অত লোভ নাই যে মানে বই পোলাপাইন বাইর করতে হবে, তাড়াতাড়ি পোলাপাইন বই কিনবে। বাট তোমাদের জন্য ইনশাল্লাহ সেকেন্ড পেপার বইটা 25-26 ব্যাচের জন্য আনবো, এইটা বলছি। ইনশাল্লাহ এটা আনবো, বাকিটা তোমরা দোয়া করবা, ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে। এখন দেখো, এই যে আমি যে এখানে যে এতগুলো কথা লিখলাম, আমি কি কোথাও একবারও লিখছি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম? আমার মানে দুঃখের জায়গাটা একটা, কষ্টের জায়গা একটা, যে পোলাপাইন এই জিনিস কে বাহির করলো? উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। কি রে ভাই, উদ্দীপক তো প্রশ্নে থাকে, তাহলে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম কেমনে হয়? এই লেখা তোমরা প্রত্যেক জায়গায় 14 বার করে লেখো, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের গুরুত্ব। আমি এই লেখা যারা দেখি আমি এর নাম্বার দিই না। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম কই থেকে আইছে? কথা বুঝছো? তো এখন এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি। এরপর হচ্ছে উত্তর ডি। তো নয়নের মায়ের উদ্দেশ্য মহৎ হলেও পরিকল্পনা। এরপর আসো আমরা একটু আমাদের যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এখানে বলছে কি উদ্দীপকে নয়নের মার উদ্দেশ্য মহৎ হলেও পরিকল্পনা ও কর্মকাণ্ড ছিল ঠিক, মানে পরিকল্পনা ও কর্মকাণ্ড ঠিক ছিল না। তাহলে পরিকল্পনা ও কর্মকাণ্ড কি ঠিক ছিল না? তাহলে দেখো এখানে মূল কথাটা লিখে দেবা যে নয়নের মার উদ্দেশ্য মহৎ হলেও পরিকল্পনা ও কর্মকাণ্ড ঠিক ছিল না। এই যে ঠিক ছিল না, মূল কথাটা লিখে দিছো। কারণ তিনি ছেলেকে বাস্তব জ্ঞানী এবং নৈতিক গুণের অধিকারী হওয়ার অনুপ্রেরণা দেননি। এরপর তুমি এখানে হচ্ছে তোমার ঘটনাগুলো লিখে তারপর হচ্ছে তুমি মোটামুটি 4 প্যারার মধ্যে এন্ডিং টেনে দিবা। এই হচ্ছে মোটামুটি আমাদের সৃজনশীল লেখার কৌশল। এইবার বলো তো ভাইয়া, সৃজনশীল লেখার কৌশলটা কি বুঝতে পারছো? উদ্দীপক কি পারবা? কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে কথা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি প্রবন্ধ রচনা। তোমাদের একটা রচনার জন্য কত মার্ক থাকে বলো তো? একটা রচনার জন্য তোমাদের কত মার্ক থাকে? 20 মার্ক। এখন 20 মার্কের জন্য কত পৃষ্ঠা আসলে লেখা উচিত? তো এখন এই প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিব না। আমি তোমাদেরকে বলবো যে রচনাটা তোমরা সবার শেষে লিখবা, শেষে, অর্থাৎ বাকি যে 80 মার্ক, এই 80 মার্ক কমপ্লিট করার পরে, এই 80 মার্ক এটা শেষ করার পরে, এই 80 মার্ক কমপ্লিট করার পরে, এই 80 মার্ক শেষ করার পরে তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তুমি যেই কাজটা করবা তারপর হচ্ছে তুমি এটা লিখবে। এখন ধরো তোমার হাতে সময় আছে অবশিষ্ট 30 মিনিট। তাহলে এই 30 মিনিটে তুমি যদি 20 পৃষ্ঠা লিখতে পারো তাহলে তুমি 20 পৃষ্ঠা লিখবা। 30 মিনিটে যদি 25 পৃষ্ঠা লিখতে পারো সেটা লিখবা। 30 মিনিটে যদি 15 পৃষ্ঠা লিখতে পারো সেটা লিখবা। অর্থাৎ সবকিছু শেষ করে এটার জন্য তোমরা সময় রাখবা। কথা কি বুঝতে পারছো? এখন এই রচনার জন্য যেহেতু এখানে মার্ক হচ্ছে কত? 20 মার্ক। তোমরা চেষ্টা করবা রচনা শেষের 30 মিনিট রচনার জন্য লেখার জন্য, শেষের 30 মিনিট, কিন্তু কোনোভাবেই যাতে 20 মিনিটের নিচে না নামে, বুঝছো? তো
চেষ্টা করবা 30 মিনিট শুধু রচনা লেখার জন্য, শেষের 30 মিনিট, কিংবা একেবারে কম হলে 20 মিনিট, 20 মিনিটের নিচে যাতে না নামে। রচনাটা সবার শেষে লিখবা, রচনা ভুলেও আগে লিখবা না। রচনা আগে লিখলে তোমার টাইম লস হয়ে যাবে। তুমি রচনা লেখা শুরু করবে, এটা তো বড় জিনিস, লিখতে 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 গিয়ে দেখবে যে তোমার 40 মিনিট টাইম শেষ, তোমার 50 মিনিট 40-45 মিনিট লিখে ফেলছো, এরকম হয়। তো মাঝখানেও লিখবা না, রচনা কমন পড়লেও একেবারে সহজ মনে হলে এটা সবার পরে লিখবা। রচনা কখনোই আগে লিখবা না। রচনা কেন, পুরো নির্মিতির ব্যাপারটাই পরে লিখবা, ঠিক আছে? আগে ব্যাকরণ অংশটা শেষ করে ফেলবা, আর রচনা সবার শেষে লিখবা। কথা বুঝছো? এরপর তুমি যতটুকু লিখতে পারো। তাহলে রচনা কত পৃষ্ঠা লিখবা, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন ওকে, এটা হচ্ছে, যদিও 30 মিনিট সময়ও খুব কম, 20 মিনিট হচ্ছে একেবারে পারতেছ না এরকম, খুব কম সময়। এটা আরো বেশি সময় তোমরা রাখার জন্য চেষ্টা করবা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কত পেজ লিখবা। ওই যে বললাম কত পেজ লিখবা, লাস্ট যত পেজ লিখতে পারো। ওই যে বললাম 20 পেজ লিখতে পারো, 25 পেজ লিখতে পারো। তবে আমার হিসাবে একটা রচনার জন্য 15 পৃষ্ঠা লেখা উচিত আমার মনে হয় আর কি। যদি 20 মার্ক পেতে চাও তাহলে আমার কাছে মনে হয় যে 15 পৃষ্ঠা লিখলে মনে হয় যে একটু ভালো নাম্বার দিবে। 15 পৃষ্ঠা, এখন 15 পৃষ্ঠা কেমন, এই যে এইটা 15 পৃষ্ঠা হচ্ছে এইটা 1 পৃষ্ঠা, ধরো এইটা 1 পৃষ্ঠা, এইটা 1 পৃষ্ঠা, তার মানে 1 পৃষ্ঠাতে আলটিমেট 2 পৃষ্ঠা। এরকম 7-8 পৃষ্ঠা লিখবে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এরকম 7-8 পৃষ্ঠা লিখবে। ওকে, এরকম 7-8 পৃষ্ঠা লিখলে মোটামুটি হয়ে যাবে, বুঝছো? তো 7-8 পৃষ্ঠা লিখলে এরকম মোটামুটি তোমাদের 15 পৃষ্ঠা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছো? তো এই হচ্ছে বিষয়। এইবার আসো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমি একটু রচনার ক্ষেত্রে বিষয় বলি। রচনার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে ভূমিকা এবং উপসংহার, এই দুটো জিনিস ফিক্স থাকবে। শুরুতে ভূমিকা, এরপর হচ্ছে শেষ হচ্ছে উপসংহার। এই দুটো জিনিস তো লিখবাই। এখন মাঝখানে অনেক বেশি পয়েন্ট করতে হবে, পয়েন্ট বেশি হবে, এইটা একটু খেয়াল রাখবা। পয়েন্ট বেশি হবে, এই জিনিসটা তোমাকে পয়েন্ট করে তোমাকে লিখতে হবে। ধরো তোমার একটা রচনা আসছে, রচনাটা হচ্ছে যে আধুনিক বিজ্ঞান, ঠিক আছে, বা আধুনিক প্রযুক্তি, এরকম একটা ধরো তোমার রচনা আসছে যে আধুনিক প্রযুক্তি, এইটা নিয়ে রচনা লিখো। তাহলে ভূমিকা উপসংহার লেখার পর প্রচুর পরিমাণে কি করতে হবে, তোমাকে পয়েন্ট গুলো তুলতে হবে। যেমন তোমার হতে পারে যে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, এরকম একটা পয়েন্ট করে লিখবা যে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি। ওকে, এইটা তুমি লিখবা যে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি। এরপর আরেকটা পয়েন্ট করতে পারো যে যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তি, তাহলে এই যে যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তি, এরকম একটা টাইম তুমি লিখলা, বুঝছো? এরপর হচ্ছে কি যাতায়াতে প্রযুক্তি, যাতায়াতে কিভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এইভাবে তুমি লিখতে পারো। এরপর আসতে পারে যে চিকিৎসা শাস্ত্রে প্রযুক্তি, এগুলোর পরে অবশ্যই তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে যে চিকিৎসা শাস্ত্রে আধুনিক যন্ত্রপাতির দ্বারা এখন দেখা যাচ্ছে যে ঘরে বসে ডাক্তার দেখানো যাচ্ছে, হ্যাঁ, ডাক্তারের সিরিয়াল ঘরে বসে দেওয়া যাচ্ছে, এইগুলো তোমাকে লিখতে হবে। যাতায়াত ক্ষেত্রে প্রযুক্তি, আগে যেখানে মাইলের পর মানুষ পায়ে হেঁটে যেতে হতো, সেখানে এখন আধুনিক এই যুগে এসে মানুষ যানবাহনের মাধ্যমে, দ্রুতগতির যানবাহনের মাধ্যমে মুহূর্তে কি করতে পারতেছে, পার হতে পারতেছে। ওকে, তো এইভাবে তুমি হচ্ছে মোটামুটি যে পয়েন্টগুলো করবা, এই পয়েন্টগুলোর আলোকে তুমি সেখানে লেখার জন্য চেষ্টা করবা। আরো অনেক অনেক কিছু লেখা যেতে পারে। এরপর লিখবা যে প্রযুক্তির অপব্যবহার, এই যে প্রযুক্তির অপব্যবহার, এই প্রযুক্তির অপব্যবহারগুলো মনে রাখবা যে শুধু মানে যেই কোনো রচনা সেটার খারাপ দিকটাও উল্লেখ করতে হবে, মানে উল্লেখ করা ভালো। তাহলে প্রযুক্তির অপব্যবহার কি, আমাদের দেশের ছেলে মেয়েরা প্রযুক্তির কল্যাণে এখন তারা পড়াশোনা থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারা পড়াশোনা থেকে কি হয়ে যাচ্ছে, বিমুখ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা প্রযুক্তির কারণে পড়াশোনায় থেকে আসক্ত না হয়ে তারা ভিডিও গেমস, হ্যাঁ, অন্য গেমসে তারা কি হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে লিখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে ছেলেমেয়েরা আসক্ত হয়ে যাচ্ছে, এবং অনলাইনে বিভিন্ন ধরনের এখন জুয়ার সাইট চালু হওয়ার কারণে তারা সেগুলোতে এডিক্টেড হয়ে যাচ্ছে। প্রযুক্তির কারণে এখন কি কি ধরনের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, রাত জাগতেছে বলা ভাই, মানে অপব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে, সেই জিনিসগুলোতে তোমাকে হাইলাইট করতে হবে। তো এরকম অনেক বেশি তোমাকে পয়েন্ট করে করে লিখতে হবে, পয়েন্ট করে করে লিখবে, এবং পয়েন্টগুলো লিখলে একটা পয়েন্টের পর আরেকটা পয়েন্ট একটু ডিস্টেন্স রাখবা, যাতে বোঝা যায় যে এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ওকে, আর অনেকে কি করে যে এইভাবে পয়েন্ট করে পয়েন্টের নিচে এভাবে লাল কলম, গোলাপি কালার কলম, এই কাজগুলো করবা না। লাল কলম, গোলাপি কালার কলম, পিঙ্ক কালার কলম, হলুদ কলম, নীল কলম,
হ্যাঁ, কফি কালার কলম, এই কলম অ্যাভয়েড করতে হবে। কালো কলম রাখবা, লাল নীল বক্ষচক্র এইগুলো করার দরকার নাই, ছেলেরা এগুলো করে না, আর মেয়েরা এগুলো করবা না। আর যদি কোনো ছেলে করেও থাকে, ও আসলে ছেলে না, ও তলে তলে মেয়ে হয়ে গেছে। এগুলো খুবই মানে একটা ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট এইভাবে এক মেয়ে, আমি মানে মেয়েরা দেখি যে হাতে 10-12টা কলম, কালার পেন, এত সময় পায় কই, লেখাই কুল পাই না, তুই লাল কলম নীল কলম কোথায় ব্যবহার করো? আশ্চর্য বিষয়। কি পয়েন্ট করবে, পয়েন্ট করে এখানে লাল কলম দিয়ে এখানে নীল কলম দিয়ে দুইটা দাগ দিয়ে দিবে, কেন রে ভাই? এরকম একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, তো ওই সেই আলোচনা যাচ্ছি না, এগুলো স্কিপ করতে হবে। শুধু কালো কলম দিয়ে যথাসম্ভব চেষ্টা করবা কালো কলম দিয়ে রচনাগুলো, মানে যে কোনো জায়গাতে রচনাগুলো লেখার জন্য গেল। তো রচনার ক্ষেত্রে যেটা করতে হবে, রচনার ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে হাইলাইটস করে আমি মোটামুটি দেখাই দিলাম। এরপর দেখো এখানে দেওয়া আছে প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনে প্রচুর এমন প্রবন্ধ বা রচনা পড়তে হবে, পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধ, সংবাদ, প্রতিবেদন, ফিচার ইত্যাদি নিয়মিত করলে নানা বিষয়ে ধারণা জন্মালে, অর্থাৎ ধারণা থাকলে পারবা। প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রবন্ধের বিষয়বস্তু, যুক্তি, তথ্য, বিচার বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি থাকতে হবে। ভাষারীতি সাধুচরিত যেন না মিশে, অর্থাৎ শুদ্ধ বানান লিখতে হবে, সাধুচরিত যাতে না মিশে সেগুলো খেয়াল রাখতে হবে। অপপ্রয়োগজনিত যাতে কোনো ভুল না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। প্রাসঙ্গিক তথ্য উপাত্ত ছাড়া নিজের বক্তব্য আরো আবার জোরালো করে অন্যের প্রবাদ, প্রবচন, কবিতা, পাঙ্গুক্তি ব্যবহার করতে পারো। অন্যের কোনো একটা কবিতার লাইন তুমি এখানে ঢুকাই দিতে পারো, ঠিক আছে? কোনো একটা কোটেশন দিতে পারো। নিজের অভিজ্ঞতা, শিক্ষা, চিন্তা, পঠন পাঠন, ভাষাগত দক্ষতা, উপস্থাপন কৌশল ইত্যাদি প্রয়োগ করে প্রবন্ধ যথাসম্ভব হৃদয়গ্রাহী করে তোলার চেষ্টা করতে হবে। এইভাবে মোটামুটি জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। বুঝছো? কথা কি বুঝতে পারছো? ভূমিকা সূচনা একই, ভূমিকা সূচনা একই। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি বিষয়াদি। আশা করি তোমরা বুঝতে পারছো, অ্যান্ড হোপফুলি তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার। আমি তোমাদের কাছে সর্বশেষ একটাই তোমাদের কাছে অনুরোধ আবার আমি তোমাদের কাছে করব, যে তোমরা যদি আমাদের এই বাংলা আমাদের এই বাংলার অংশটা তোমরা যদি আমাদের কোর্স থেকে সর্বোচ্চ যদি ভালোভাবে যদি গুছিয়ে নিতে পারো, তো তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই বলবা, এটা তোমাদের নৈতিক দায়িত্ব। তোমরা অবশ্যই তোমাদের জুনিয়র যারা তাদেরকে সাজেস্ট করবা আমাদের কোর্সের কথা, তাদেরকে জানাবা আমাদের কোর্সের কথা। কারণ আমরা আলটিমেট আমার মোটিভেশন কিন্তু এইটাই, যে আমার স্টুডেন্টরা যখন সহজে যখন কোনো জিনিস বুঝতে পারে এবং তারা যখন আরেকজনকে যখন বলে, এইখানেই আসলে সার্থকতা, এই জায়গাটাতেই আসলে সার্থকতাটা খুঁজে পাই, আদারওয়াইজ আর কিছু না। তো এই কাজগুলো আমি তোমাদের জন্য ইনশাল্লাহ করে যাচ্ছি, এবং আমি আমার সর্বোচ্চ সেরাটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আমার ক্লাসগুলো করলে তোমাদের এইচএসসিতে A+ নিশ্চিত ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এবং সেই সাথে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের বাংলার যে এই বেসিকটা দেখবে যে অনেক স্ট্রং। যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবা তখন দেখবে যে খুব অনেক জিনিস আছে তুমি খুব তাড়াতাড়ি বুঝে ফেলতেছো, তোমার অন্য বন্ধু বান্ধবীরা তারা বুঝতেছে না। তো তুমি এই সিরিজে থাকতে তোমার বেসিকটা কিন্তু তুমি অনেক স্ট্রং করে ফেলতেছো, এবং সেটাও আমি কিন্তু খেয়াল রাখতেছি। যখন পড়াই অ্যাডমিশনে কোন কোন জায়গাগুলো আসতে পারে ওই জিনিসগুলো তোমাদেরকে আমি হাইলাইটস করে দিই, যে ওই জিনিসগুলো আমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াই। স্পেশালি ফার্স্ট পেপার তোমার অ্যাডমিশনে আর কোনো ঝামেলাই থাকবে না, ফার্স্ট পেপার অ্যাডমিশনে আর কোনো ঝামেলাই থাকবে না। কারণ আমরা এখানে তোমরা দেখবা যে অনেক জায়গাতে দেখবা, অনেক বড় বড় প্ল্যাটফর্মে তোমরা দেখবা যে ফার্স্ট পেপার কিভাবে পড়ায়। তোমরা দেখবা যে ফার্স্ট পেপারে শুধু গুরুত্বপূর্ণ, ধরো আমাদের এই বিলাসী পড়াতে গেলে সেখানে দেখবা যে বিলাসী গল্প যেটা আছে, এই বিলাসী গল্পে দেখবা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ায়। এরকম কোট করে করে স্টার চিহ্ন দিয়ে দিয়ে দেখবা যে গুরুত্বপূর্ণ খালি তথ্যগুলো পড়ায়। কিন্তু তোমরা বলতে পারবে না আমি কোনোদিন কোনো গল্প তোমাদেরকে শর্টকাটে পড়াইছি। প্রত্যেকটা গল্প, গুরুত্বপূর্ণ লাইন, অগুরুত্বপূর্ণ লাইন, সবকিছু আমি তোমাদেরকে বোর্ডে লাইন বাই লাইন বুঝাই দিছি। এই কাজটা অনলাইনে হয় না। আমার যেখানে বিলাসীর উপর আমার 2টা ক্লাস, অপরিচিতের উপর 2টা ক্লাস, বাট আমি চেষ্টা করছি লাইন বাই লাইন তোমাকে পড়ানোর জন্য। কোনো লাইন আমি স্বজ্ঞান স্কিপ করি নাই, কখনোই আমি স্কিপ করি নাই, কখনো কোনো লাইনকে আমি কম গুরুত্ব দিয়ে পড়াই নাই। কারণ আমি জানি তোমার সৃজনশীল তোমাকে উত্তর করতে হলে তোমাকে সবকিছুই এখানে তোমাকে পড়তে হবে। এটা নাটক উপন্যাস না, নাটক উপন্যাস বিশাল, সেটা আলাদা জিনিস। তবুও নাটকের উপর আমি 2টা ক্লাস নিয়েছি, উপন্যাসের উপর আমি 2টা ক্লাস নিয়েছি, এবং তোমাদেরকে প্রশ্ন সলভ করে দেখাইছি। তো আমি আমার জায়গা থেকে তোমাদেরকে তোমাদের সাথে আমি কখনো ফাঁকিবাজি করি নাই। কারণ আমি বিশ্বাস করি যে তোমরা আমার কাছে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো, এবং আমি তোমাদের সেই স্বপ্ন পূরণের কাণ্ডারি। আমি তোমাদেরকে সেই স্বপ্ন পূরণ করতে পারবো করানোর জন্য, এবং আমার উপর অগাধ তোমরা বিশ্বাস নিয়ে আসছো। আমি এটা জানি
আমার উপর একটা একটা বিশ্বাস তোমাদের নিশ্চয়ই ছিল। হয়তো কখনো ইউটিউবে আমার ভিডিও দেখছো, ফেসবুকে আমার কোনো ভিডিও দেখছো, তোমার কোনো বন্ধু বান্ধবী আমার একটা ভিডিও শেয়ার করছে, সেই ভিডিওটা দেখে তুমি হয়তো আমাকে চিনছো, কিংবা কোনো একটা গ্রুপে নিশ্চিত যে কেউ একজন পোস্ট দিছে যে বাংলার জন্য কোন কোর্স, এবং তুমি সেখানে দেখছো যে সবচেয়ে বেশি তানভীর ভাইয়ের কথা বলতেছে। হইতে পারে তুমি সেখান থেকে তোমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই ভাইয়ের কথা সবাই বলতেছে, তার মানে এই ভাইয়ের কোর্সটা আমার জন্য ভালো হবে, এই ভাইয়ের কাছে বাংলাটা পড়লে আমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আমি তোমাদের যেই স্বপ্নটা আছে, তোমাদের যে ইচ্ছাটা আছে, সেটা আমি আমার নিজের করে নিয়েছি, যে আমি তোমরা তোমরা যেভাবে চেয়েছো, তোমরা যা পাওয়ার কথা, আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে তার পুরোটা দেওয়ার জন্য। কখনো আমি সজ্ঞানে আমি কখনো তোমাদেরকে কম দিই নাই, কম দিতে চাইও নাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ, আর তোমাদের পারিভাষিক শব্দের পিডিএফটা আমি দিয়ে দিব, একটু কাজ চলতেছে, ইনশাল্লাহ খুব চমৎকার করে সাজাচ্ছি, এবং সারমর্ম সারাংশ এগুলোর পিডিএফও দিয়ে দিব, তোমরা এগুলো এখান থেকে পড়ে নিবা। আমি আশা করি যে ইনশাল্লাহ তোমাদের ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের এইগুলো আর হবে না, ঠিক আছে? এইগুলো মোটামুটি আমার এখান থেকে বললে তোমাদের জন্য মোটামুটি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো সর্বশেষ সবাই অনেক ভালো থাকবা, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, আর আমার জন্য দোয়া করবা, আমি যাতে তোমাদের জন্য কি করতে পারি, পরিশ্রমটা যাতে তোমাদের জন্য করে দিতে পারি, এবং তোমাদের যাতে বেস্ট কিছু দিতে পারি। আমি বরাবরের মতোই আসলে চেষ্টা করি যে আমি যাতে এমন ভাবে যাতে পড়াই, যাতে স্টুডেন্টদের কাছে আমি, দেখো অনেক সময় ক্লাসে পড়ানোর সময় অনেক ফান কথা বলি, অনেক দেখবা যে অনেক একটা কনসেপ্ট বোঝানোর জন্য অনেক বাস্তব অনেক উদাহরণ বলতেছি, সমসাময়িক অনেক উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি? কারণটা হচ্ছে ওই জিনিসটা যখন একটা উদাহরণ যখন দিতেছি, তখন তোমার মাথার ভিতরে ওই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ করবে। এটা 100% এটা খুব তাড়াতাড়ি ক্যাচ করবে। এটা তোমার ক্ষেত্রেও করবে, আমার ক্ষেত্রেও করবে। ধরো আমি একটা গল্প পড়াচ্ছি, এখন আমি একটা অপরিচিত গল্প পড়াচ্ছি, এখন আমি অপরিচিত গল্প খালি পড়াই গেলাম না, প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা করে দিলাম না, এটার নাম গল্প। তো এটাকে গল্পের মতো করেই পড়তে হবে। এই জন্য আমি বাহিরের অনেক উদাহরণ এনে এনে তোমাদেরকে বুঝাই। একমাত্র কারণ এইটাই যে যাতে করে তুমি যদি ভুল কনসেপ্ট ভুলেও যাও, তুমি কিন্তু আমার ওই গল্প মনে রাখবে যে ভাই এরকম এরকম করে পড়াইছে, এই কথা বলতে গিয়ে ভাই এই কথা বলছে, এই একটা ফান কথা বলছে, এই কথা কিন্তু তুমি জীবনও ভুলবা না, এই কথা তুমি জীবনও ভুলবা না, কিন্তু পড়া কিন্তু তুমি ভুলে যাবে। তোমার মাথার ভিতরে যাতে জিনিসগুলো যাতে ক্যাপচার হয়, খুব দ্রুত যাতে তোমার মাথার ভিতরে যাতে ঢুকে, এই জন্য আমি অনেকভাবে তোমাদেরকে পড়ানোর জন্য পড়াইছি, অনেকভাবে চেষ্টা করি যাতে আমার বিভিন্ন সময় আমি অফলাইন ক্লাসে অনেক সময় আমি তো অনেক দীর্ঘদিন ধরে অফলাইনে পড়াইতেছি না, তো আমার সাথে অনেক ঘটনা হয়। এখন আমি যখন ঘটনা বলি, তখন পোলাপেন মনে করে যে ভাই হুদে এগুলো বানাই বলতেছে। আমি কিন্তু কোনো কিছুই বানাই বলি নাই, এমন কোনো ঘটনা নাই যেটা আমি বলছি যেটা আমি বানাই বলছি। আমি কখনোই বানাই কোনো ঘটনা বলি না, যেটা বলি এটা অথেন্টিক, আমার নিজের সাথে ঘটছে ঘটনাই আমি বলি। আর ঘটনাটা খুব স্বাভাবিক। আমি হাজার পোলাপেন পড়াইছি, হাজার জায়গায় পড়াইছি, হাজার জেলায় পড়াইছি। আমি তানভীর যত জেলায় পড়াইছি, 50-এর উপরে জেলায় আমি পড়াইছি। এরকম খুব রেয়ার যে মানুষ এত জেলা। আমি একটা সময় অনেক ঘুরে পড়াইতাম, এখনো পড়াই অনেক জায়গাতে। তো আমার একটা অভিজ্ঞতা আছে না, তা আমি বললে অনেকে মনে করে যে ভাই এগুলো বানাই বলতেছে না, এটা বাস্তব কথা। তো সেই উদাহরণগুলো তোমাদেরকে মাঝে মধ্যে বলি, কেন? যাতে তোমার কাছে যাতে এই সাবজেক্টটা যাতে তোমার কাছে বোরিং না হয়। আমি যখন পড়তাম তখন আমি ফিল করতাম যে আমার বাংলা স্যার ক্লাস নিতেছে, আমি পিছন দিয়ে ঘুমাইতেছি। এরকম অনেক ঘটনা হয়েছে। আমার কাছে মনে হয় কেন আমি ঘুমাইতেছি? আমি যখন পড়তে, তখন আমার কাছে মনে হয় আল্লাহ গল্পটা তো খুব মজার, তাহলে আমি কেন ক্লাসে ঘুমাইলাম? তো সেখান থেকে আমার মাথায় আসলো যে আমি এমন ভাবে পড়াবো যাতে আমার স্টুডেন্টরা যাতে ঘুম না যায়, আমার স্টুডেন্টরা যাতে ঘুম চলে যায় ক্লাসে আসলে, তাদের মধ্যে যে ক্লান্তি সেটা যাতে চলে যায়, তাদের মধ্যে যে বোরিং সেটা যাতে চলে যায়। আমি মাঝে মধ্যে দেখা যায় আমি খুব দূর থেকে, আমি ঢাকার বাইরে থেকে আসে অনেক সময় তোমাদের এখানে ক্লাস নিই, যেমন আজকে। বাট আমি যখন ক্লাসে ঢুকি, যখন তোমাদেরকে পড়ানো শুরু করি, তখন আমার নিজেরই ভালো লাগে। আমার যে ক্লান্তি, আমি যে সারাদিন যে জার্নি করলাম, ক্লান্ত আমিও সেটা ভুলে যাই। আমি চাই যে সেটাও তোমরাও যাতে সেটা ভুলে যাও। সেই জিনিসটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং আশা করি যে এই জিনিস তোমরা ইনশাল্লাহ, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে, যে এই জিনিস তোমরা আর কোথাও পাবা না, শুধু তানভীর ভাইয়ের কাছে এই জিনিসটা পাবা। ঠিক আছে? তো ভালো থাকবা তোমরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।